নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের আজকে শুরু করব পর্ব 30 অথবা অন্তিম পর্ব। আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই উপন্যাসের প্রত্যেকটি পর্ব নিয়ে একটি প্লেলিস্ট আমার চ্যানেলে বানানো আছে। আপনারা প্লেলিস্ট অপশনে গিয়ে মানবজমিন প্লেলিস্টে প্রত্যেকটি পর্ব পরপর পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে শুনতে পারেন। এছাড়াও সুচিত্রা ভট্টাচার্য এবং অন্যান্য কিছু লেখকের উপন্যাস আমি পাঠ করেছি, তাদের প্লেলিস্টও আমার করা আছে। কিছু ছোট গল্প পাঠ করেছি, তার প্লেলিস্টও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো গল্প বা উপন্যাস শুনতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকে মানবজমিন উপন্যাসের শেষ পর্ব। অধ্যায় 81। পৃথিবীর রং অনেকটাই পাল্টে গেছে, এখনো বিবর্ণ নয়, তবে বহু গাঢ় রং এখন পিকে হয়ে আসছে দীপনাথের চোখে। এ কি বয়সের দোষ? বয়সও কম হলো না, বোধহয় 35-এর এপারে বা ওপারে। সঠিক হিসেব জানত মা বা পিসিমা, তারা কেউ নেই। তবু বয়সেরই সব দোষ হয়তো নয়, দোষ আছে জীবনযাপনেরও। এই কেমন এক নির্ভেজাল ঘটনাহীন জীবন বয়ে যাচ্ছে তার। কলকাতায় আজও তার সত্যিকারের বন্ধু হয়নি কেউ। তার কোনো আড্ডা নেই, অবসর বিনোদন নেই। সে শুধু এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে ব্যক্তিগত গুডউইল নিয়ে গড়িয়ে পড়ছে। সে কাজ জানে, আর কিছু জানে না। বৈধভাবে কোনো মেয়ের প্রেমেও সে পড়েনি বহুকাল। একমাত্র মণিদীপা, যাকে পাওয়ার নয় বা পেয়েও লাভ নেই। মণিদীপার দোরগোড়ায় অফিসের গাড়ি থেকে নেমে সে ফুটপাথে দাঁড়িয়ে নিজের দামি জুতো জোড়ার চাকচিক্যের দিকে চেয়ে নিজের অনুজ্জ্বলতার কথা ভাবল। সে জানে আজ তাকে অনুজ্জ্বল, ক্লান্ত এবং খানিকটা বিষণ্ণ দেখাচ্ছে। কিছু করার নেই। ব্যালকনিতে কেউ ছিল না, কিন্তু ওপরে উঠে সে দেখে বোস সাহেবের ফ্ল্যাটের দরজা খোলা। ভিতরে বেশ গমগমে আড্ডা হচ্ছে। দোরগোড়ায় একটু দ্বিধা ভরে দাঁড়ায় দীপনাথ। কথা ছিল আজ তার একার নিমন্ত্রণ, কিন্তু তাই কি? বোধহয় কথাটা রাখেনি বোস সাহেব। পার্টিতে গিয়ে গিয়ে দীপনাথের অভ্যেস হয়ে গেছে। ভালোও লাগে না, মন্দও লাগে না, ওই একরকম। কিন্তু বোসের বাসায় আজকের নিমন্ত্রণটা একটু অন্যরকম হতে পারত। দরজার এপাশ থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল, কাঁচের সঙ্গে কাঁচের শব্দ। বোস উচ্চস্বরে বলল, কাম ইন, কাম ইন, ইটস ইউর শো। আসুন দীপনাথ বাবু, জয়েন দি ক্রাউড। ভিতরে যারা বসে আছে তারা প্রায় সবাই দীপনাথের চেনা বা আধা চেনা। একজন বোসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুরলি, অন্যরা অন্য সব মেজো সেজো কোম্পানির রাঘব বোয়াল। মোট জনা 10। মৃদু স্বরে প্রায় সবাই দীপনাথকে স্বাগত জানায়। বোসকে যতটা মাতাল ভেবেছিল ততটা নয়, পাশে বসতেই বুঝল। বোস মৃদু স্বরে জানিয়ে দিল, এটা ককটেল মাত্র, ডিনারে কেউ থাকবে না। দীপনাথের দিকে একটা গ্লাস এগিয়ে আসে। ইদানিং দীপনাথ মদ খায় কালে ভদ্রে। খেতে খেতে অধিকাংশ লোকেরই স্পৃহা বাড়ে। দীপনাথের হয়েছে ঠিক উল্টো। মদ খেলে তার ভারী মাথা ধরে, মন ভার হয়, সব দুঃখের স্মৃতি এসে ঘিরে ধরে তাকে। চারিদিকটা ভারী বিমর্ষ হয়ে যায়। ভদ্রতাবশে দীপনাথ গ্লাসটা হাতে নেয় মাত্র, তারপর এক ফাঁকে রেখে দেয়। কেউ তেমন লক্ষ্য করে না অবশ্য। অফিস নিয়ে তুলকালাম কুটকচালি গল্প চলছে। এসব ককটেল মিটে যা সাধারণত হয়ে থাকে।
কাশ্মীরা এক্সপোর্টের গোস্বামী জিজ্ঞেস করলেন, আপনার গাড্ডাটি তো বিগ বিজনেস, সো মানি আছে না অ্যাকাউন্টসে? দীপনাথ শুধু মাথা নাড়ল। গোস্বামী বলল, সো মানি কৃষ্ণমূর্তিকে লাথি মেরে উঠে গেল কি করে কে জানে। দীপনাথ মৃদু হাসল শুধু, তারপর শুনে যেতে লাগলো কোম্পানির ক্লেদ, কলঙ্ক, গুপ্ত সব পাপের কথা। অবশ্য কিছুই তাকে স্পর্শ করে না। বাইরে ভালো ঢাকনা দেওয়া কোম্পানিগুলোর ভিতরকার ঘাঁ প্যাঁচড়া সে বহুকাল ধরে দেখে আসছে। তার অবাধ্য চোখ খুব সাবধানে গোপনে মনিদীপাকে খুঁজছিল। কান সতর্ক। মনে হলো রান্নাঘর থেকে একবার মৃদু কণ্ঠস্বরটি শোনা গেল, দইটা ভালো করে ঘোটা হয়নি সতীশ, গ্রেভিতে দইয়ের টুকরো ভেসে থাকবে, ঘুটে দাও। একটু হাসল দীপনাথ। মনিদীপা রাঁধছে, সত্যিই রাঁধছে। সে এতটা আশা করেনি। সাধারণত এইসব ককটেল মিলন ভারী একঘেয়ে আর বিরক্তিকর। বোস সাহেবের চামচা থাকাকালীন দীপনাথ বিস্তর ককটেল অ্যাটেন্ড করেছে। তখন সে এদের সমকক্ষ ছিল না, তাই তখন এদের সব কথা আর কুটকাচালিকে ইম্পর্ট্যান্ট ভেবে হাঁ করে গিলত। আজ দীপনাথ এদের সমকক্ষ তো বটেই, বরং অনেকের চেয়ে তার পজিশন এবং বেতন ভালো। লরেল অশোক ভারী স্প্রিং তৈরিতে অগ্রণী কোম্পানি। তার টেকনিক্যাল ম্যানেজার প্রসাদ জিজ্ঞেস করল, স্টেটসে আপনার কদিনের প্রোগ্রাম? 6 মাস আপাতত, তবে আরও বেশি দিন থাকতে হতে পারে। ইউ আর লাকি। সানফ্লাওয়ার যাকে নেয় তার জন্য বহুত করে, আমাদের কোম্পানির মতো হারামি নয়। দেবনাথ একটু ক্ষীণ হেসে বলল, লাক ইজ এ রিলেটিভ টার্ম। ও কথা বলছেন কেন? ইউ আর নট হ্যাপি দেয়ার? দেবনাথ এবার একটু বড় করে হাসে। হ্যাপিনেসও রিলেটিভ। আপনাকে নিয়ে মশাই পারা যায় না, ক্রনিক পেসিমিস্ট। সেই আগেও দেখেছি শুকনো মুখ, এখনও সানফ্লাওয়ারের এক্সিকিউটিভ বনে আমেরিকা পাড়ি দিচ্ছেন, তাও সেই শুকনো মুখ। নিজের ভিতর হাসি খুশির অভাব দীপনাথও বড় বেশি টের পায়। সে হাসবার একটা চেষ্টা করে বলল, খুশি হওয়ার মতো কিছুই ঘটে না যে মিস্টার প্রসাদ। কাট দ্যাট মিস্টার বিট, উই আর ফ্রেন্ডস। তা খুশি হওয়ার মতো কিছু ঘটিয়েই ফেলুন। কি ঘটাবো? বিয়ে? দূর দূর, বিয়েটা কোনো ফেনোমেনন নয়। টেক আ গার্ল, টেক আ লং ড্রাইভ টু গোপালপুর অন সি or Daltonganj. Take 2 scotch with you. That's happiness. Still relative. দীপনাথ হাসিটা ধরে রাখল। বোস একটু অস্বস্তি নিয়ে চেয়েছিল দীপনাথের দিকে। সম্ভবত দীপনাথ কেন সুখী বা খুশি নয় তার রহস্যময় কার্যকারণটা ধরার চেষ্টা করছিল আজ। বলল, লিভ চ্যাটার্জি অ্যালোন। কিছু লোক আছে, তারা কিছুতেই খুশি হয় না। এই নিয়ে বোসের সঙ্গে প্রসাদের একটা ডিসকাশন শুরু হয়ে গেল এখনকার মানুষের অসুখী হওয়ার কারণ নিয়ে। দীপনাথ একটা হাই গোপন করল। ককটেল শেষ হলো 8টার মধ্যে। সবাই বিদায় নেওয়ার পর বোস দরজা দিয়ে হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া ঘরটার টেবিলে আর মেঝে বোতল আর গ্লাস আর ভুক্তাবশিষ্টের পিরিচগুলোর দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল একটু। তারপর দীপনাথের দিকে চেয়ে একটু হেসে বলল, দ্য ককটেল ওয়াজ নট মাই আইডিয়া। আমি নিজে ড্রিঙ্ক খুব কমই করি আজকাল। দীপনাথ একটু অবাক হয়ে বলল, তবে কার আইডিয়া? ওদের। আপনার সঙ্গে ওরা নতুন করে ইন্ট্রোডিউসড হতে চেয়েছিল। তার কারণ? বিজনেস ভালচারদের তো কারণ একটাই, দে ওয়ান্ট টু নো অ্যাবাউট সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মিন্স বিগ বিজনেস, সানফ্লাওয়ার মিন্স মাল্টিন্যাশনাল। ইউ হ্যাভ অলরেডি বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট ম্যান ইন সানফ্লাওয়ার। ওদের দুশ্চিন্তা পাছে আপনি ওদের ভুলে যান।
So it is necessary that you are reminded of them afresh. Renewal of relationship. যা খুশি ভেবে নিতে পারেন। তবে আজকের এই সব আয়োজনের টার্গেট ছিলেন আপনি, বুঝতে পারেননি? দীপনা সততার সঙ্গে ঘাড় নেড়ে বলল, না। ইউ আর স্টিল অ্যান ইনোসেন্ট গাই। শুনলাম আপনি এখনো সেই পুরনো মেস বাড়িতেই আছেন। মেস নয়, বোর্ডিং। তাই হবে। আপনাদের বিগ বসের স্টেনো মিহির চৌধুরীকে চেনেন তো? একই বাসে বোধহয় আপনার সঙ্গে অফিস যায়। সে বলছিল মিস্টার চ্যাটার্জি খুব বিচ্ছিরি একটা জয়েন্টে থাকেন। দীপনাথ বলল, আছি তো মোটে আর কয়েকটা দিন। এই কদিনের জন্য আর ফ্ল্যাট নিয়ে কি হবে, বরং ফিরে এসে দেখা যাবে। ফিরে এসেই তো আর ফ্ল্যাট পাবেন না। যদি বলেন তবে আপনার জন্য একটা ওনারশিপ ফ্ল্যাট বুক করে রাখতে পারি। আমার এক বন্ধু শঙ্কর লেক গার্ডেন্সে অনেক ফ্ল্যাট তৈরি করছে, বলবো তাকে? দীপনাথ জাগতিক বিষয়বস্তু সম্পর্কে ভাবতে ভালোবাসে না। একা মানুষ কোথাও পড়ে থাকলেই হয়। জবাব দিচ্ছিল না তাই। বোস বলল, কলকাতার হাউজিং প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার খোঁজ বোধহয় রাখেন না। আমি একটা পুরো অ্যাপার্টমেন্ট নিয়ে কী বা করব? একা থাকলে রান্নাবান্নার ঝামেলা আছে, ফ্ল্যাট হলে আবার তার মেনটেনেন্স নিয়ে দুশ্চিন্তা আছে, ঘরদোর সাজাতেও হবে একটু। আমার যা জিনিসপত্র আছে তা দিয়ে একটা ছোট ঘরও ভরে না। চিরকাল কি সমান যাবে? আমার বোধহয় এমনই কেটে যাবে। ইউ আর নট বিং প্র্যাকটিক্যাল। কলকাতায় কয়েক বছর আগেও ওনারশিপ ফ্ল্যাটের নামে লোক নাক সিটকতো। আজকাল একটা ফ্ল্যাট বুক করাই টাফ জব। বুক করে রাখুন, ফিরে এসে সোজা নিরাপদ নিজস্ব ফ্ল্যাটে ঢুকে যাবেন। সানফ্লাওয়ারের এক্সিকিউটিভ কেন থার্ড গ্রেড বোর্ডিংয়ে থাকবে? দীপনাথ একটু ভেবে বলল, আমি ভেবেছিলাম ফিরে এসে একটু ভালো কোনো বোর্ডিংয়েই উঠব। বোর্ডিংয়ে আর যাই হোক, লোনলি লাগে না। ঠিক আছে, আপনি যখন বলছেন ফ্ল্যাটটা বুক করাই যাক। বোস খুশি হয়, বলে, উইথ আ গ্যারেজ? ও বাবা, ডোন্ট ন্যাগ। ইউ ক্যান অ্যাফোর্ড এ কার নাও। অফিস তো কার অ্যালাউন্স দেবেই, অ্যাডভান্সও দেবে। দেবনাথ কিছু বলল না। বোস সাহেব তার ভালোই চায় বোধ হয়, এখনো চায়। মণিদীপার সঙ্গে তার বিয়ে দেওয়ার সেই পাগলাটে চেষ্টার পরও। এতক্ষণ একবারও মণিদীপা দেখা দেয়নি। বহুকাল মণিদীপাকে দেখেনি দীপনাথ। বলতে নেই, ওই পরস্ত্রীর জন্য এখনো বুকের মধ্যে একটা ছোট শূন্যতা রয়ে গেছে। কোনোদিনই সে শূন্যতা পূরণ হওয়ার নয়। মেয়ে মানুষের মধ্যে শাশ্বত কিছুই পাওয়ার নেই, দীপনাথ জানে। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, এসব হলো ইমোশনাল অ্যাক্সেস, অতিশয় বাড়াবাড়ি। নারী প্রেম জীবনের কতটুকু? ভাবপ্রবণ পুরুষেরা ব্যাপারটাকে যতদূর সম্ভব পাপিয়ে ফুলিয়ে তুলেছে। তবে এও ঠিক, যাকে পাওয়া গেল না, যাকে পাওয়ার নয়, সেই মেয়েটির জন্য দীর্ঘকাল স্মৃতিগন্ধময় বেদনার মতো কিছু থেকে যায়। সেটা হয়তো সঠিক প্রেম নয়, বকলমে নিজেরই আহত পৌরুষ। পুরুষ যেটাকে দখল করতে পারে না সেটাকেই মহিমান্বিত করে তোলার চেষ্টা করে। বোস সাহেব হঠাৎ বললেন, প্রসাদ খুব ভুল বলেনি। আপনাকে আজকাল একটু বেশি বিষণ্ণ দেখায়। সামথিং পার্সোনাল? সেই আপনার ভগ্নিপতির নিরুদ্দেশ হওয়ার ব্যাপারটা কি? শুধু তা নয়, আসলে পৃথিবীটা আমি যেমন চাই পৃথিবীটা তেমন নয়। এই কথায় বোস হেসে উঠতে পারত, কিন্তু হাসল না। কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আপনি তো একটা পাহাড়ে চলে যাবেন বলে মাঝে মাঝে আমাদের শাসাতেন। এটা তারই প্রলোভ নয় তো?
পাহাড় বলতেই দীপনাথের সামনে মহাকায় সেই উত্তুঙ্গ শৃঙ্গের একটি ছায়া ভেসে ওঠে। হিম তুষারে ঢাকা, নির্জন, নিস্তব্ধ, প্রশান্ত। পৃথিবীতে তার কোনো তুলনা নেই। কোনোদিনই সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাবে না সে। শুধু আমৃত্যু আরোহণ করবে। শুধু আমৃত্যু আরোহণ করবে। সঙ্গে খাবার থাকবে না, জল থাকবে না, জাগতিক কোনো উপকরণ থাকবে না। সানফ্লাওয়ারের এক্সিকিউটিভের পায়ের তলায় জমি নড়ে উঠল হঠাৎ। মাঝে মাঝে সে যখন ডাকে তখন সব দড়ি দড়া ছিঁড়ে যেতে চায়। দীপনাথ মাথা নেড়ে বলে, না, সেটা হয়তো একটা রোম্যান্টিক চিন্তা, কিন্তু আমি সুখী নই অন্য কারণে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক খুবই অগভীর। আপনি বরাবরই একটু ফিলোজফার ধরনের, হাই থটস, আই রাদার লাইক ইট। কিন্তু কথাটা হলো, ফিলোজফাররা জীবনে সুখী হয় খুব কমই। অবশ্য নন ফিলোজফাররাই যে সুখী হয় তাও নয়। দীপনাথ একটু করুণভাবে হাসল। প্রসঙ্গটা পাল্টানোর জন্য একটু নিচু স্বরে জিজ্ঞেস করল, ইজ দি হোম ফ্রন্ট ওকে? বোস একটু অপ্রতিভ হয়। তারপর মৃদু মাথা নেড়ে বলে, সো নাথিং হ্যাপেন্স। তার মানে? তার মানে নাথিং। রিংয়ের মধ্যে দুজন বক্সার, দুজনেই ডেঞ্জারাস। ঘুরছে ঘুরছে, পরস্পরের দিকে সতর্ক চোখ রাখছে, কিন্তু কেউ কাউকে হঠাৎ অ্যাটাক করতে সাহস পাচ্ছে না। দ্য অ্যাটমসফিয়ার ইজ চার্জড উইথ হেট্রেড, ক্রুয়েলটি, রেজ, বাট দেয়ার ইজ অলসো আ ভ্যাকিউম অফ নো অ্যাকশন, আ লাভ। দীপনাথ একটু লজ্জা, সংকোচ আর ভয়ের সঙ্গে খুব মৃদু স্বরে জিজ্ঞেস করল, নো সেক্স রিলেশন? বোস সামান্য অবাক হয়, তবে মৃদু গলায় সহজভাবেই বলে, আই অ্যাম নো গুড ফর সেক্স নাও। ডাক্তারের বারণ। ফিজিক্যালিও আমি আনফিট, তবে ফিট থাকলেও হয়তো সেক্স রিলেশন হতো না। সেক্স তো শুধু শরীর নয়, অনেকটাই মন। দীপনাথ মাথা নাড়ল, বুঝেছে। বোস বলল, ডু ইউ থিঙ্ক ইউ শুড হ্যাভ সেক্স টাইম টু টাইম? দীপনাথ একটু হাসল, তারপর বলল, দেয়ার ইজ এ পয়েন্ট টু পন্ডার, ইট মে হ্যাভ ইটস ইউজফুলনেস। বোস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলাম, কিন্তু হাউ টু অ্যাপ্রোচ? শি মে রিফিউজ, শি মে ইনসাল্ট মি। বহুদিন আমাদের সম্পর্ক নেই, বহুদিন। পর্দার ওপাশ দিয়ে একটা সুগন্ধ হেঁটে গেল। দীপনাথ আর বোস চুপ করে যায়। একটু বাদেই সুগন্ধটা ফিরে আসে, দাঁড়ায়, তারপর পর্দা সরিয়ে নিঃশব্দে ভিতরে আসে। এতদিনে সময় হলো? দীপনাথ চোখ তোলে, কিন্তু ভালো করে তাকায় না। হঠাৎ তার চোখ দুটো আবছা হয়ে আসে। একটু হাসবার চেষ্টা করে সে বলে, এত কি রাখছেন? একজন বিগ এক্সিকিউটিভকে নিমন্ত্রণ করলে তার উপযুক্ত আয়োজন তো করতে হয়। আমি আজকাল খেতে পারি না। এক্সিকিউটিভরা খায় নাকি? ফেলে দেয় তো। আর তারা ফেলে দিয়ে ধন্য করবে বলেই তো এত যত্ন করে রান্না। দীপনাথ মৃদু একটু হেসে বলল, ফেলবো কেন? এ বাড়িতে তো কোনোদিন পাত পেরে খাইনি, আজ চেটেপুটে খাবো। এই কথায় লুকোনো ছিল চোরা মার। এই কথা ঠিক। দীপনাথ এ বাড়িতে অনেক ডিনার দেখেছে, কিছু কিছু যোগানদারের কাজও করেছে একসময়। কিন্তু গরিব ও স্ট্যাটাসহীন দীপনাথকে বোস সাহেব ডিনারে ডাকার সাহস পায়নি কখনো। হাসি খুশি হতে গিয়েও কেমন একটু ফ্যাকাশে হয়ে গেল মণিদীপা। কত লজ্জাজনক পরিস্থিতিতে দীপনাথের সঙ্গে জড়িয়ে গেছে সে। এই তো সেদিন তার সঙ্গে দীপনাথকে মিলিয়ে দিতে চেয়েছিল বুনু। কি লজ্জা! কিন্তু আজ তার চেয়েও বেশি লজ্জা পায় মণিদীপা। সে মানুষের সমানাধিকারে বিশ্বাস করে। বোস সাহেব তার গ্লাসের তলানি একটু হুইস্কি গলায় ঢেলে বলল,
এটাকে ঠিক ফুল ফ্লেজেড ডিনার বলা চলে না। ইটস আ পার্সোনাল অ্যাফেয়ার। ডিনার হলো সোশ্যাল মিট। বলে একটু হাসল বোস। বলল, আপনি বহুদূর চলে যাচ্ছেন। আজ চোখের জলে কিছু খাদ্যের সামনে বসে থাকা। বোস এভাবে কথা বলে না কখনো। এই কথাটুকুর মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, গভীর ভালোবাসা ছিল। তাই অস্বস্তিটা কেটে গেল আবহাওয়া থেকে। দীপনাথ সহজভাবে বসে বলল, মণিদীপা, আপনি কি এখনো এক্সিকিউটিভদের ঘেন্না করেন? আমি বর্ন হেটার অফ এক্সিকিউটিভ। ভালোবাসা বা ঘেন্না দুটোই দীর্ঘদিনের অভ্যাসে রপ্ত হয়। কেউ ঘেন্না নিয়ে জন্মায় না। আপনাকে কেউ না কেউ ঘেন্না করতে শিখিয়েছে। হবে, বলে মণিদীপা মুখোমুখি বসে। পরনে মোটা তাঁতের শাড়ি এবং সেটারও খুব চিকনতা নেই, ভাঁজ নেই, চুল এলোমেলো, মুখে ঘাম। আঁচলে মুখ মুছে বলল, কেউ হয়তো শিখিয়েছে। কিন্তু এক্সিকিউটিভদের ঘেন্না করার কিছু নেই, বরং তারাই সবচেয়ে করুণার পাত্র। মালিকরা তাদের বেশি মাইনের লোভানি দিয়ে লেলিয়ে দেয় নিজেদের ইচ্ছে পূরণে। দে বিকাম ডগস অফ দ্য ক্যাপিটালিস্টস। তারা যে চাকর সেটা ভুলে গিয়ে কিছুদিন ভুল অভিনয় করে যায় মাত্র। লম্বা বেতন পায় ঠিক, কিন্তু মদে পার্টিতে স্ট্যাটাসের পেছনে এত উড়িয়ে বা দিতে হয় যে শেষ পর্যন্ত দে বিকাম হ্যাভেন্স, প্রোলেতারিয়াটস। বিশ্বাস করেন? আপনি কি তাই? আমি এ লাইনে নতুন, তবেও অভিজ্ঞতা থেকে জানি। বোস সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কথাটা ঠিক। আসুন খেতে দিই। বলে মণিদীপা উঠল। যখন খেতে বসার আগে বেসিনে হাত মুখ ধুচ্ছিল দীপনাথ, তখন মণিদীপা কাছে এলো আচমকা। মৃদু স্বরে বলল, অনেক দূর, কেন যাচ্ছেন? চাকরি। মণিদীপা ঠোঁট কামড়ে একটু হাসে। আমেরিকায় না গেলেও দূরেই তো ছিলেন, 1000 লাইট ইয়ার্স। দূরই ভালো। ভুলে যাবেন? সব কি ভোলা যায়? বোসকে দেখবেন, উনি খুব হেল্পলেস। জানি, আমিও তো হেল্পলেস। দুজনেই হেল্পলেস হলে আশা আছে। ইউ ক্যান হেল্প ইচ আদার। ওসব থিওরি, থিওরি। জীবন অন্যরকম। অধ্যায় 82। কি খাচ্ছে, রান্না কেমন হয়েছে, এসব টের পাচ্ছিল না দীপনাথ। খেতে হবে বলে মুখ নিচু করে খাচ্ছে মাত্র। বহুদিন বাদে মণিদীপার সঙ্গে এই দেখাটা না হলে বুকের মধ্যে পুরনো ক্ষতের মুখ নতুন করে খুলে যেত না, কষ্ট হতো না। সে বলেছিল পাত্রী পছন্দ নয়, সেটা মিথ্যে কথা। মণিদীপাকে সে বহুকাল ধরে ভালোবাসে, শুধু চৌকাঠ ডিঙোয়নি। ইচ্ছে করলে ডিঙোনো যেত। আজও ওদের স্বামী স্ত্রীর যা সম্পর্ক, তাতে দীপনাথ এখনো চাইলে অনায়াসে মণিদীপাকে পেতে পারে। কিন্তু কোথায় একটা নৈতিক বাধা, বিবেকবোধ এসে পথ জুড়ে দাঁড়ায়। সজাগ হয়ে ওঠে নানা রকম যুক্তিবুদ্ধি, বিধিনিষেধের বোধ। এই জন্যেই কি মাঝে মাঝে তাকে ব্যক্তিত্বহীন বলে গাল দিত মণিদীপা? ডিনারটা যত আনন্দের হতে পারত ততটা হলো না। বোস চুপ, মণিদীপা পরিবেশন করছে। দীপনাথ কথা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ একবার জিজ্ঞেস করল, আমেরিকায় স্নিগ্ধদেবের ঠিকানাটা জানেন? মণিদীপ একটু শক্ত হয়ে গেল। বলল, কেন? ভদ্রলোক যখন এদেশে ছিলেন তখন দেখা হয়নি। এখন বিদেশে একবার দেখা করারই চেষ্টা করব। দেখা করবেন কেন? দীপনাথ মুখে বিস্ময় ফোটানোর চেষ্টা করে বলে, কেন বলিনি আপনাকে? উনি যে আমারও লিডার ছিলেন। মণিদীপা মাথা নেড়ে বলে, দেখা করবেন না দয়া করে। কেন বলুন তো? কি লিখেছে আমাকে জানেন? কি? লিখেছে ভারতবর্ষের প্রলেতারিয়েতদের চরিত্র আলাদা,
তাদের দিয়ে কিছুই হওয়ার নয়। এত অপদার্থ এলিমেন্ট পৃথিবীর কোথাও নেই। প্রতি ৩ জন ভারতবাসীর একজন চোর, একজন অলস, তৃতীয়জন কাপুরুষ। আরও লিখেছে, ভারতবর্ষে বিপ্লবী আর অ্যান্টি সোশ্যালের মধ্যে তফাৎ প্রায় নেই, শুধু পারপাসটুকু আলাদা, নইলে দুদলই একই কাজ করে। কিছু বুঝলেন? দীপনাথ হাসি মুখে বলে, এসব তো কঠোর সত্যি। আমিও এরকম ভেবে রেখেছিলাম, এখন লিডারের মুখে শুনে আরও ব্যত্যয় হলো। যাদের নিয়ে রসিকতা করা যায় স্নিগ্ধ তাদের দলে পড়তো না। আজ অবশ্য আপনি সবই বলতে পারেন। আমি রসিকতা করছি না মিসেস বোস। করলেও দোষ নেই, শুধু প্লিজ ওর সঙ্গে দেখা করবেন না। আমি শুধু ভাবছি এই ৩ জনের মধ্যে আমি কোনজনা। কে ৩ জন? ওই যে স্নিগ্ধ লিখেছেন, একজন চোর, একজন অলস, একজন কাপুরুষ। বোস সাহেব নিপাট ভালো মানুষের মুখে শুনতে শুনতে এতক্ষণ একটা মাছের মাঝের কাঁটা চিবোচ্ছিল। হঠাৎ বোস বলে, তৃতীয় জন, দেন কাওয়ার্ড। বলে দীপনাথ বোস সাহেবের মুখের দিকে তাকায়। বোস মাথা নাড়ে। দ্য টার্ম সুটস ইউ, সুটস ইউ, সুটস এভরিবডি। মণিদীপা একটু ফ্যাকাশে হয়। এই কথায় খেলার মধ্যে গোপনে একটু হুল দেওয়ার চেষ্টাও কি নেই? দীপনাথকে বুনু কেন কাওয়ার্ড বলবে? মৃদু স্বরে মণিদীপা বলে, না দীপনাথবাবু, আপনি কাওয়ার্ড নন। নই? বলেন কি? নন, আমি বলছি। আপনিই তো এতকাল উল্টো বলতেন। মত পাল্টেছি। পাল্টাবেন কেন? কোনো বীরত্বের কাজ করেছি নাকি? তাও করেননি? তাহলে? কিছু লোক থাকে, তারা কাওয়ার্ডও নয়, হিরো নয়, নিষ্পৃহ। নিষ্পৃহদের কি কাওয়ার্ড বলা যায়? নিষ্পৃহ মানে কি ইনঅ্যাক্টিভ? পুরোপুরি নয়, কোনো কোনো ব্যাপারে ইনঅ্যাক্টিভ। এক্স্যাক্টলি। বলে বোস সাহেব একটু হাসে। আপনি নিজের কর্মক্ষেত্রে অসুরের মতো বলবান, কিন্তু অ্যাজ রিগার্ডস আদার আর্থলি ম্যাটার্স আপনি ১ নম্বরের প্রাচীনপন্থী। প্রাচীনপন্থী মানে কি ইনঅ্যাক্টিভ? তা নয়, কিন্তু এই বাঁধন ছেঁড়া যুগে প্রাচীনপন্থীরা তো কিছুই করতে পারে না, তাই বাধ্য হয়ে তারা জীবনের স্রোত থেকে সরে গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে। দ্যাট ইজ ইনঅ্যাক্টিভনেস। দেবনাথ মণিদীপার দিকে চেয়ে বলে, আমার আর কি কি ড্রব্যাক আছে বলবেন? অনেক, কিন্তু বুনু যা বলল তা আমার কথা নয়। আমি প্রাচীনপন্থীদের পছন্দ করি। আপনি সেই হিসেবে প্রাচীনপন্থীও নন। তাহলে? আপনি নিজেই জানেন না কোনটা ভালো, রক্ষণশীলতা না প্রোগ্রেসিভনেস। তাই আপনার গোটা লাইফস্টাইলটাই দ্বিধায় জড়িত। এটা কি আমার ফেয়ারওয়েল ডিনার না অন্য কিছু? এটা আপনার ফেয়ারওয়েল ডিনার নয়। ফেয়ারওয়েল আবার কি? 6 মাসের জন্য যাচ্ছেন তো? ৬ মাসের জন্য যাচ্ছি বটে, কিন্তু অফার পেলে সারা জীবন থেকে যাব। কেন? আমার তো পিছুটান নেই, দায় দায়িত্ব নেই। আর কিছু? এই দেশ আমার ভালো লাগে না। স্নিগ্ধদেব তো মিথ্যে কথা লেখেননি, তবু তো স্নিগ্ধদেব এদেশের মুক্তির জন্য কিছু করার চেষ্টা করেছিলেন। আমি তাও করিনি। এখন জানি করলেও কিছু হবে না। দিনের পর দিন মতলববাজদের পলিটিক্স, মানুষের তৈরি করা মানুষের দুর্ভোগ, সব রকম অনিয়ম আর বিশৃঙ্খলা সহ্য করে করে যেতে হবে। তার চেয়ে সেই দেশ ভালো। সাদা মানুষরা সেখানে একটা মোটামুটি ভালো জায়গা তৈরি করে রেখেছে। স্নিগ্ধদেব আর কি লিখেছে জানেন? কি লিখেছে? উনি তো আপনার লিডার। ১০০ বার স্নিগ্ধদেব লাল সালাম। শুনুন, স্নিগ্ধ লিখেছে, আমেরিকা প্রথম 1 মাস বিস্ময়কর, দ্বিতীয় মাসে উপভোগ্য, তৃতীয় মাসে চমৎকার, চতুর্থ মাসে মৃদু উদ্বেগজনক, পঞ্চম মাসে আরও উদ্বেগজনক, 6 মাসে বিরক্তিকর, 1 বছর পর আমেরিকার মধ্যে একটা আফ্রিকার জঙ্গলের চেহারা ধরা পড়ে যায়। ও,
ওসব কেনা জানে। আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্বাধিক আলোচিত দেশ। সবাই আমেরিকার সব খবর রাখে। তবু কথাটা কিন্তু আপনার লিডারের। তা বটে, কিন্তু আমি এমন কথা বলিনি যে উনি এখনো আমার লিডার। আমি বলেছি উনি আমার লিডার ছিলেন। মণিদীপা একটু ছটাকে হাসি হেসে বলে, উনি কখনো আপনার লিডার ছিলেন না। কেউ কখনো আপনার লিডার ছিল না। থাকলে আপনার আজ এত দ্বিধা দেখা দিত না জীবনে। কমিটমেন্ট না থাকলে মানুষ যেমন ফ্লোটিং নেচার হয়, আপনার ঠিক তেমনই। দীপনাথ একটু হেসে বলে, আপনি আজ সেই পুরনো ফর্মে আছেন। কিন্তু আপনি তো সেই বেকার ভালো মানুষ দীপনাথটি নেই। পাল্টে গেছেন, অনেক পাল্টে গেছেন। খারাপ হয়ে গেছি নাকি? ভালো কি ছিলেন? বোস সাহেবের বিশাল দেহ থেকে উদ্গার বেরিয়ে এলো। রেফারির দায়িত্বটা নেওয়া উচিত মনে করে বোস বলল, রিসেস রিসেস, পরের রাউন্ড দীপার খাওয়ার পর। মণিদীপার মুখ চোখ থমথমে, বদ্ধ রাগে আক্রোশে ফেটে পড়ছে। দীপনাথ উঠে পড়ল, সঙ্গে বোস সাহেবও। সামনের বারান্দায় চেয়ার পাতা ছিল। বোস আর দীপনাথ এসে বসল মুখোমুখি। চুপচাপ অনেকটা সময় কেটে যাওয়ার পর বোস বলল, স্টেটসে আমি গিয়েছিলাম বছর 10 আগে। এখন অনেক কিছু পাল্টে গেছে। তাই হবে, উদাসীন জবাব দেয় দীপনাথ। একটা কথা বলবো? কি? উই আর গ্রেটফুল টু ইউ ফর মেনি থিংস, কিন্তু আমি বা দীপা কেউই অকৃতজ্ঞ নই। থ্যাংকস ফর এভরিথিং ইউ হ্যাভ ডান অর ট্রাই টু ডু ফর আস। দীপনাথ মৃদু হেসে বলে, আমার জীবন কিছু চেষ্টারই সমষ্টি মাত্র, কিন্তু কিছুই আমার দ্বারা হয়নি। সব চির কি জোর খায়? চেষ্টা কি আমরাও কম করেছি? কি হবে বোস সাহেব? আই এম পসিবলি ওয়েটিং ফর সামথিং টু হ্যাপেন, কিন্তু সেটা যে কি তাও জানি না। হয়তো কিছু একটা হবে, হয়তো হবে। হোক বোস সাহেব, হোক। আমি আজ উঠি। দাঁড়ান, দীপা খেয়ে আসুক। দীপনাথ মাথা নাড়ে, না, আমার একটু কাজ আছে। বোস সাহেব বুঝদারের মতো মাথা নেড়ে বলে, জানি। ইটস আ বিট সাফোকেটিং ফর ইউ। গুড নাইট দেন। গুড নাইট। লেক গার্ডেন্সের ফ্ল্যাটটা বুকড হয়ে গেছে কিন্তু। ধন্যবাদ। বেরিয়ে আসার সময় খাওয়ার ঘরে থমকে দাঁড়িয়ে পড়ে দীপনাথ। সে জানত মণিদীপা এখন খাবে না, হয়তো আজ রাতেই খাবে না। ঠিক তাই, মণিদীপা নেই। মুখ ঘুরিয়ে মণিদীপার ঘরের দরজাটা দেখল দীপনাথ, আঁট করে বন্ধ। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট না হওয়াই ভালো। দীপনাথ নেমে আসে দোতলা থেকে, গাড়িতে ওঠে। তারপর মণিদীপার কাছ থেকে বহু দূরের পার্থক্য রচনা করার জন্য মনে মনে প্রস্তুত হয়। একদিন সকালবেলা হঠাৎ দীপনাথের মনে হলো, কেমন আছে সুখেন্দু আর বিথি? সেই দিনই অফিসের পর তার গাড়ি এসে থামল গড়পাড়ের বিথির বাসার সামনে। তাকে দেখে যেরকম হইচই পড়ে যাবে বলে ভেবেছিল দীপনাথ, তা হলো না। যথারীতি দরজা খুলে বিথি বলল বটে, ও মা, কি ভাগ্যি! কিন্তু গলায় সেই উত্তাপ এলো না, সেই প্যাশান তো নয়। সামনের ঘরেই লুঙ্গি পরে সুখেন বসে, মুখে ভারী অমায়িক হাসি। কিন্তু তা অমায়িকতার বেশি কিছু নয়। দীপনাথের মনে হলো এখন এ বাড়িতে চৌকাঠের গভীরে ঢোকা তার বারণ। বিথি খাবার নিয়ে এলো, মেলাই খাবার, মিষ্টি, কেক, অমলেট। সেসব ছুলোই না দীপনাথ। সুখেনকে জিজ্ঞেস করল, কেমন আছেন? একটু আগেই বোধহয় বড় করে এক ডোজ টেনেছে সুখেন। মুখটা বিকৃত করে বলল, আর দাদা, ভালো মন্দ সব সমান। বিথি ঘরে ছিল না। দীপনাথ নিচু গলায় জিজ্ঞেস করল, বিয়ে করে ভালো লাগছে না? বিয়ে আবার কি? দাদার যে কথা, এসব আবার বিয়ে নাকি?
একসঙ্গে থাকা কন্ট্রাক্ট। আজ আছি, কালই যে যার পথ দেখব হয়তো। বিথির স্বামীর খবর কি? খবর গন্ডগোলের, ছেলেও বিগড়েছে। আপনি তাহলে সুখে নেই বলুন? খুব সুখে আছি দাদা, খুব সুখে। বলে সোফার পাশে মেঝে আড়ালে রাখা একটা বোতল তুলে অল্প একটু গলায় ঢেলে ছিপি আটকে সরিয়ে রাখে সুখেন। তারপর বলে, আরামির বাচ্চা জেল থেকে বেরিয়ে অবধি কেবল টাকা ঝাঁকছে। এ বলুন তো? বিথির হাজবেন্ড। টাকা কেন? বলছে টাকা না পেলে কেস করবে। ডিভোর্স হয়নি? না, মামলা সবে কোর্টে উঠেছিল। ভেবেছিলাম বেটা যখন ঘানি টানছে তখন আর চিন্তা কি, কিন্তু শালা 3-3টে কেসে কি করে যে পেরোলে পেয়ে গেল। এদিকে আমরা হাম্মুকের মতো কাগজে সই সাবুত করে বসে আছি। লোকটা কি ভয় দেখাচ্ছে? খুব দেখাচ্ছে। বিথিকে নয়, আমাকে। বলছে কি ওই ইংরেজি কথাটা, কি অ্যাডাল্টারি না কি যেন, তাইতে ঘানিতে ঘোরাবে। ছেলে কি বলছে? সে তো আর এক কেলো। ছেলে আর বাপ হাত মিলিয়ে ফেলেছে। হঠাৎ সন্দিহান দেবনাথ প্রশ্ন করে, শুধু ছেলে আর বাপ? ছেলের মা নেই তো? কে? বিথি? কি যে বলেন! শুনুন সুখেন, আমি আমেরিকা চলে যাচ্ছি। বহুদিন আপনার সঙ্গে দেখা হবে না, সারা জীবনেও নাও হতে পারে। তাই বলে যাচ্ছি, আপনি সবাইকে অতটা বিশ্বাস করবেন না। বিথিকে বিশ্বাস না করে উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলল দীপনাথ। বিথি তাকে দেহ দিয়েছিল, এটা বড় কথা নয়। সেজন্য বিথির কাছে তার কোনো ঋণ নেই, কিন্তু সুখেনের কাছে আছে। সুখেন তাকে বড় ভালোবাসত। এই লোকটা ছিবড়ে হয়ে যাক তা সে চায় না। হাসির একটা ব্যর্থ চেষ্টা করে দীপনাথ বলল, লোকটা এ পর্যন্ত কত টাকা নিয়েছে? 1,500। আরও কত চায়? তার কিছু ঠিক নেই, আমার সঙ্গে দেখা হয় না, বিথিকে এসে শাসায়। শাসাক না, কোর্টে অ্যাডাল্টারি প্রমাণ করা কি খুব সোজা? আপনি টাকা দেওয়া বন্ধ করুন। রান্নাঘরে কাপ ডিশের শব্দটার দিকে কান রেখেছিল দীপনাথ। শব্দটা বন্ধ হতেই মুখে কুলুপ আঁটল। বিথি আসছে। চা নিয়ে বিথি ঘরে ঢুকতে তার মুখের দিকে খুব ভালো করে চেয়ে দেখে দীপনাথ। তার জীবনের প্রথম নষ্ট মেয়ে মানুষ, এরই সঙ্গে তার জীবনের প্রথম আনন্দ। একে সে কখনো বিশ্বাস করেনি, করা যায়ও না। সুখেন অন্ধ তাই বিশ্বাস করে, কিন্তু এই খপ্পর থেকে সুখেনকে বের করে নেওয়াও কোনো উপায় নেই। বোকাটা ছিবড়ে হবে। চা খেয়ে উঠে দাঁড়ায় দীপনাথ, বলে, সুখেন, একটু এগিয়ে দেবেন নাকি শেষবারের মতো? বিথি হাসল। এগিয়ে দেওয়ার মতো অবস্থা আছে কিনা দেখুন। বিকেল থেকে টানা 2 ঘন্টা ড্রিঙ্ক করেছে। ও ড্রিঙ্ক করা আপনি কমাতে পারেন না? বিথিকে খুব হালকা গলায় জিজ্ঞেস করে দীপনাথ। কথা শুনলে তো? ঠিকমতো বারণ করুন, শুনবে। বিথি কথাটা নিল না। মোড় ফিরে বলল, আমাদের জন্য কি পাঠাবেন ওখান থেকে? কি পাঠালে খুশি হবেন? আপনার যা খুশি। মনে রাখতে পারে এমন কিছু? কেন, এমনিতে মনে থাকবে না? এই যে বলেন, মনে থাকবে না আবার? সুখেন তো এখনো সারাদিন আপনার কথা বলে। বলে? ভীষণ বলে। সুখেন টপ করে উঠে গিয়ে লুঙ্গি ছেড়ে একটা প্যান্ট আর হাওয়াই শার্ট পরে বেরিয়ে এলো। চলুন দাদা। বিথি, আমার ফিরতে রাত হবে। কোথায় চললে? দাদা দূর দেশে চলে যাচ্ছেন। কোথাও গিয়ে বসে একটু সুখ দুঃখের কথা বলে আসি। সে তো এখানে বসে বললেই হয়। না গো, এ আমাদের আলাদা জায়গা আছে। বলে দেরি না করে দীপনাথকে একদম ঠেলতে ঠেলতে বেরিয়ে আসে সুখেন। তারপর অভ্যাসবশে টানা রিকশা ভাড়া করে। একটু হেসে দীপনাথ বলে, মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন।
গাড়ি? ও বাবা! অবাক হওয়ার কিছু নেই, অফিসের গাড়ি। পাশাপাশি হাঁটতে হাঁটতে সুখেন বলে, আমার টানা রিকশার মতো ভালো আর কিছুকে লাগে না। গাড়িতে উঠে দীপনাথ জিজ্ঞেস করে, কোথায় যাবেন? সেই চীনের রেস্তোরাঁয় চলুন। আমার যে খিদে নেই। খিদে নেই তার মানে দাদার এখন টাকা হয়েছে। তা নয়, খিদের সঙ্গে টাকার সম্পর্ক কি? আছে, সে পরে হবেক্ষণ। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তাহলে চলুন। কথাটা কি? ও সে অনেক কথা। আমি জীবনে আর কোনো আনন্দ পাচ্ছি না। পাওয়ার কথাও নয় যে। অধ্যায় ৮৩। সুখেনের সঙ্গে সন্ধেটা কাটলেও একই সঙ্গে আনন্দে বিষাদে। সুখেন একটু মাতাল ছিলই, আরও হলো। ফেরার সময় গাড়িতে বসে বলল, আমি আজ আর বিথির কাছে ফিরবো না দাদা। আপনার কাছে থাকতে দেবেন? বিথি চিন্তা করবে না? কিসের চিন্তা? আমি নেশাখোর মানুষ, আমার জন্য চিন্তা কি? নেশা করেন কেন? নেশা করে ভালো আছি, কোনো ঝামেলায় মনটা জড়ায় না। আপনার কি খুব ঝামেলা? মেলা। গায়ে মাখি না বলে। বিথিকে এখন কেমন লাগছে? ভালো নয়। আপনার কথাই বোধহয় ঠিক। টাকা খেজবার ব্যাপারটায় বিথিও থাকতে পারে, তবে মুখে মাখন। যদি বিথির নেশা কেটে গিয়ে থাকে তবে এবার কেটে পড়ুন না। সুখেন অসহায়ভাবে নিজের কোলে মুখের একদলা নাল ফেলে বলল, কোথায় যাব? পড়ে থাকার একটা জায়গা চাই তো, একটা মেয়ে ছেলে দেখাশোনাও করছে। কিন্তু টাকার ব্যাপারটা? সে বিথির স্বামী ছেলে নেয়, অন্যেও নিত। আমার তো সব ঘুষের পয়সা, যাই যাক। ঘুষের পয়সা এমনিতেও থাকে না। সুখেন, ইউ আর ইন এ ট্র্যাপ, সেটা কি জানেন? সুখেন পাকা মাতাল, অনেকটা টেনেও যুক্তি বুদ্ধি হারায়নি। দীপনাথের দিকে চেয়ে বলে, খানিকটা টের পাচ্ছি। সেই ট্র্যাপে আপনিও আমাকে ফেলতে চেয়েছিলেন, বিইং আ ফ্রেন্ড। সুখেন মাথা নাড়ল, বলল, তা নয়, আমি দেখতে চেয়েছিলাম মেয়ে মানুষের অভিজ্ঞতা না থাকার ফলেই আপনার একটা ভালো মানসিক রোগ হয়েছে কিনা। কি দেখলেন? তা নয়, আপনার ভালো মানসিটা খাঁটি, কিন্তু তবু একটা খটকা। কিসের খটকা? আপনি দাদা ভালো মানুষ বটে, কিন্তু বিথির সঙ্গে শুলেন কেন? দীপনাথ মদ খায়নি, তবু যেন মাথাটা ঝিম করল হঠাৎ। কপালটা চেপে ধরে বলল, তা আমি নিজেও জানি না। হয়তো বিথি সুন্দরী বলে। সুখেন গম্ভীর হয়ে বলে, আপনি অত সস্তা লোক নন, অন্তত আমার মতো তো নন। বিথির মতো সুন্দরী গন্ডায় গন্ডায় আছে, তো কি? দীপনাথ ড্রাইভারকে সোজা মেসে ফিরতে বলেনি। ময়দানে গাড়ি ঘুরপাক খাচ্ছে নানা পথে। ড্রাইভার এসব কথা শুনতে পাচ্ছে বলে লজ্জা করল দীপনাথের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে গাড়ি থামিয়ে তারা নামে এবং মাঠের ঘাসে বসে পাশাপাশি। এই সময়টুকু দীপনাথ তার পদস্খলনের কথা ভাবল, কিছু ভেবে পেল না। এত সহজে অচেনা এক মেয়ে মানুষের সঙ্গে যে সে শুতে পারে, তাও জীবনের প্রথম মহিলা সংসর্গ, তা তার বিশ্বাস হল না। নিজের ওপর তার আর একটু নিয়ন্ত্রণ থাকার কথা। বিথি সুন্দরী বলে নয়, বিথি তাকে আমন্ত্রণ জানিয়েছিল বলেও নয়। খুব সম্ভব সেই সময়টায় মণিদীপা তাকে প্রায়ই গা জ্বালানো কথা বলতো। হয়তো সেই সময়টায় তার হতাশা এবং ব্যর্থতার কথা সে বড় বেশি ভাবত। সুখেন মদ খেলেও নিজেকে চমৎকার রাশ টেনে রেখেছে। প্রায় স্বাভাবিক গলায় বলল, বিথির সঙ্গে যা করেছেন সেটা এমন কিছু সাংঘাতিক কাণ্ড নয়। রোজ হাজারে হাজারে লোক প্রাকৃতিক কাজ সারতে মেয়ে ছেলের কাছে যায়, দরাদরি করে, একেবারে বাজার হাট করার মতো ইজি জিনিস। কিন্তু আপনি যে এই কাণ্ডটা করলেন,
অমনি আমার ভিতরে কি যে একটা হলো। কি হলো বলুন তো? একটা বিশ্বাস ভেঙে গেল। মনে হলো সবাই তাহলে রক্ত মাংসের মানুষ, আমার মতোই। আমি তো তাই, সে তো জানি। তবু কাউকে একটু ওপরের মানুষ ভাবতে ভালো লাগে। পৃথিবীর সবাই আমার মতো দোষে গুণে মানুষ, সেটা যদি সত্যিও হয় তাহলেও বিশ্বাস করতে ইচ্ছে যায় না। পৃথিবীর সবাই আপনার আমার মতো নয় সুখেন। ওপরের মানুষ অনেক আছে, কিন্তু সেই দলের আমি নই। কেন হলেন না দাদা? বলে সুখেন দীপনাথের একটা হাত আলতো করে ধরে, বলে, পরদিন আমার এমন রাগ হয়েছিল বিধির ওপর যে খামোখা একটু কথা কাটাকাটি লাগিয়ে একটা থাপ্পড় কষিয়েছিলাম গালে। বিধির তো সব দোষ নয়, জানি, কিন্তু আমার বিশ্বাসটা যে চলে গেল, তার জন্য কারোর ওপর তো ঝাল ঝাড়তে হবে। দীপনাথ একটা বড় শ্বাস ছেড়ে বলে, সেই সময় আমি স্বাভাবিক ছিলাম না। আপনাকে আমার এখনো ভক্তি হয়। বিথি আর আমি আপনার কথা অনেক বলি। আপনি বিথির সঙ্গে শুয়েছেন বলে হিংসে টিংসে করবো এমন বালাই আমার নেই। মাতাল মানুষ, আমার কোনো টানও তেমন নেই। বিথি যে এখনো কেবল আমাকে নিয়েই আছে তা নয়। বিথি কি এখনো? কথাটা শেষ করলো না দীপনাথ, একটু বিহ্বল হয়ে তাকিয়ে রইল। সুখেন বলে, নয় কেন? মেলা টাকা, মেলা সুযোগ, মেলা প্রভাব রোজগার করছে বৃথি। ওর হাড়ে হারামজাদা স্বামী কি এমনি এমনি ছাড়া পেল জেল থেকে বিথি কলকাঠি না নাড়লে? আপনি চুপ করে থাকেন। আমার কিছু করার নেই, কি করব, কেনই বা করব? আমার তো পড়ে থাকার একটা জায়গা আর একটা দেখাশোনার একজন মানুষ তো পেয়ে গেছি। বাদ বাকিটা আনইম্পর্টেন্ট। আমি আপনার মতো নির্বিকার মানুষ দেখিনি। নির্বিকার না ঘোর বিকার? ব্রহ্মজ্ঞানীরা দুনিয়ার সব কিছুকে মায়ার খেলা বলে মনে করে। আমার মতো লোকদের ফিলিংসও তাই প্রায়। আমার কাছে সবটাই তামাশার মতো লাগে। কিন্তু বিথি কি চিরকাল আপনার দেখাশোনা করবে? টাকা যখন বন্ধ হবে তখন? ও সে অনেক পরের কথা। এখন আমি দু হাতে রোজগার করি, চার হাতে ওড়াই। বিথি আমাকে এখনো কিছুদিন যত্নআত্তি করবে, তারপর তাড়াবে একদিন বোধ হয়, আবার নাও তাড়াতে পারে। বিথির ওপর আপনার এখনো একটা বিশ্বাস আছে তাহলে? সুখেন মাথা নেড়ে বলে, না, তবে বিথির বয়স 40 পার, দিনে দিনে বুড়ো তো হচ্ছে। তারপর স্বভাবগুণে বাজারটা এমনই করে ফেলেছে যে ওকে কেউ বিশ্বাস করে না। এইসব মেয়ে ছেলে বুড়ো বয়সে ভারী একা আর অসহায় হয়ে পড়ে। তখন আর কাউকে না পেলে হয়তো আমাকেই আঁকড়ে ধরবে, সেই আশা। না, আশা টাশা নয়, আমি সব কিছুর জন্যই প্রস্তুত। যা হওয়ার হবে, ও নিয়ে ভেবে লাভ নেই। চলুন মেসে ফিরি, চলুন, আমার ঘুম পাচ্ছে। আমার ওখানেই যাবেন? সুখেন হাসল। ইচ্ছে করলে আপনিও আমার ওখানে আসতে পারেন। আমেরিকা যাওয়ার আগে বিথির সঙ্গে যদি আর একবার ঘনিষ্ঠতা করতে চান। সুখেন? একটা ধমক দিল দীপনাথ। সুখেন খুব হেসে নিয়ে বলল, যাহা 52 তাহাই 53। এ কথায় রেগে যেতে পারত দীপনাথ, কিন্তু রাগল না। সত্যি তো, যাহা 52 তাহাই 53। ভেবেই কি প্রথমবারের পরও আরও বার কয়েক বিধির কাছে যায়নি? প্রথমবারই খিলটা খুলে দিতে যা বাধা ছিল, তারপর অবারিত দ্বার। রাগল না বটে, কিন্তু দীপনাথের একটু দুঃখ হল। সুখেনের কাছে সে একসময় অতি মানব ছিল, আজ আর নেই। না রেগে তাই সে একটু করুণ করে হাসল। পরদিন সকালে সুখেন ঘুম থেকে উঠে গদাই লস্করির চালে চা খেল, প্রাতকৃত্য সারল। তারই ফাঁকে ফাঁকে বলল, তার কোনো দুঃখ নেই, দীপনাথ যেন তার জন্য চিন্তা না করে। দেবনাথ তার পুরনো বিলিতি কম্বলটা আর কিছু বই
একটা পুরনো পার্কার কলম উপহার দিতে চাইল সুখেনকে। সুখেন নিল না, বলল, ও তো আমি দিলেও রাখতে পারবো না। বিথির স্বামী বা ছেলে এসে এক ফাঁকে নিয়ে যাবে। এই সেদিন ৯৫ টাকা দিয়ে একজোড়া চপ্পল কিনেছিলাম, হাপিস। দীপনাথের অফিসের গাড়িতে উঠেই এসপ্ল্যানেড অবধি এলো সুখেন, তারপর নেমে গেল। দীপনাথের মনে হলো সুখেনের সঙ্গে এই শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। ওরকম অদ্ভুত জীবনযাপন করতে করতে সুখেন শেষ অবধি কোথায় পৌঁছবে তা ভাবতে ভাবতে বড় ভারাক্রান্ত হয়ে গেল দীপনাথের মন। জীবনে প্রথম প্লেনে উঠতে ভয় পাচ্ছিল বিলু। মুখ শুকনো, চোখে দুশ্চিন্তা। প্যাসেঞ্জার লাউঞ্জে আনমনে বসে থেকেও দীপনাথ বিলুকে লক্ষ্য করল, একটু হাসল। প্লেনে প্রথম প্রথম উঠতে একটু ভয় সকলেরই করে, অস্বাভাবিক নয়। তবে বিলুর তো ভয় থাকার কথা নয়। যার অসুস্থ রোগা স্বামী নিরুদ্দেশ, জীবনে তার আর ভয় পাবার কি আছে? লাবু লাউঞ্জের কাছে মুখ লাগিয়ে এরোড্রোমে দাঁড়ানো প্লেনগুলো দেখছিল। মাঝে মাঝে ছুটে এসে দীপনাথকে জিজ্ঞেস করছে, এত বড় প্লেনগুলো সব ওড়ে? কি করে ওড়ে মামা? পড়ে যায় না? ওই সাদা প্লেনটা বিলেতে যাবে, আমেরিকায়? আমরা কখন উঠব? অবশেষে প্লেন যখন আকাশে উঠল তখন ভয় অনেকটা কেটে গেছে বিলুর। লাবুকে খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। দীপনাথ চা ছাড়া কিছুই ছুল না। বিলু হঠাৎ জিজ্ঞেস করল, ছবির জন্য কি নিলে? একটা হার। কত পড়ল? ১,০০০ বোধ হয়। বাবা, কিরকম হার? নেকলেস। তা বলবে তো, হার আর নেকলেস কি এক? ওই হলো। তোমাকে নিয়ে আর পারি না। ৪,০০০ দাম নিল। সোনা কতটা আছে? জিজ্ঞেস করিনি, তবে ভালো দোকান থেকে কেনা, ঠকায়নি। তোমাকে তো টাকা কামড়ায়। আমাকে নিয়ে গেলে পারতে, পছন্দ করে দিতাম। খেয়াল হয়নি। কি হয়েছে বলো তো? অমন কাট কাট জবাব দিচ্ছ কেন? কলকাতার আকাশ পেরিয়ে প্লেন উত্তর বাংলায় ঢুকে গেছে এই খানিকক্ষণ হলো। আকাশের গায়ে নীলাভ পাহাড়ের পর পাহাড়, একটু পিছনে কাঞ্চনজঙ্ঘা, রূপলি মৃত্যুহীন মহান পর্বত। জনবসতি নেই, গাছপালা নেই, হাজার হাজার বছরের জমাট তুষার রয়েছে। গ্রানাইট স্তরের মতো কঠিন। পরতে পরতে ঢাকা পড়ে আছে ছোট্ট পাখি পতঙ্গ বা শীতের দেশের পশুদের জীবাশ্ম। স্বপ্নাচ্ছন্ন চোখ ফিরিয়ে বিরক্তির গলায় দীপনাথ বলে, কি বলছিলি? দীপনাথের মুখ দেখে কথাটা আবার বলতে সাহস হয় না বিলুর। মাঝে মাঝে শেষদাকে ভূতে পায়, বিলু জানে। একটা জিপ নিয়ে এয়ারপোর্টে হাজির ছিল সতম। লাবুকে বুকে তুলে নিল। অনেকদিন বাদে প্রীতমদের বাড়িটা গমগম করছিল উৎসবে। কাল বিয়ে, আজ মেরাব বাঁধা শেষ। টুনি বাল্বের মালা সর্বাঙ্গে জড়ানো বাড়িটার। রঙিন কাপড়ের ফটক, লাউডস্পিকারে সানাই বাজছে। বিলুকে পৌঁছে দেওয়ার পর পিসির বাড়িতে দীপনাথকে পৌঁছে দেওয়ার জন্য জিপের মুখ ঘোরানো হলে সতম বলল, পাত্রকে একবার দেখতে যাবে নাকি? কাছেই বাড়ি, আপনাদের বন্ধু যখন। দীপনাথ হাসল, বলল, চল। তবে বধূকে আমার মনে আছে। সেলফ মেড ম্যান। সেলফ মেড ম্যানরা বেশিরভাগ সময় ভালো হয়। জিপ এসে হাকিমপাড়ায় একটা বাড়ির সামনে দাঁড়ায়। বাইরের ঘরেই বধূ। বিয়ের জন্য বাড়ি ভাড়া করা হয়েছে, কাজেই আসবাবপত্র নেই। একটা বড় শতরঞ্চির একধারে বসল দীপনাথ। বধূর চেহারাটা কালোর মধ্যে বেশ। বয়সটা বোঝা যায় না তেমন, খুব জোয়ান। চোখের দৃষ্টি আত্মস্থ। কংগ্রাচুলেশন বধূ। একটু হেসে বধূ নিরাভরণ ভাষায় বললে, দূর, এতে কি আছে? বিয়ে তো একটা করতে হতোই, না হয় প্রীতমের বোনকেই করলাম। বেচারা। প্রীতম থাকলে বেচারা কথাটা সহ্য করতে পারত না। নিজেকে কখনো বেচারা ভাবেনি প্রীতম।
লড়েছে। লড়তে লড়তে হয়তো নেপথ্যে হেরে গিয়েছে এতদিনে। পুরনো দিনের কথা উঠে পড়ল অনেক, কিন্তু সারাক্ষণ দীপনাথের মনে হতে লাগলো যে সাহস বধূ দেখালো সেই সাহস তো সে নিজেও দেখাতে পারত। ছবিকে বিয়ে করার কথা তার কখনো মনে হয়নি। দেখতে সুন্দর নয় ছবি, আবার হ্যাকছি করার মতো কিছু নয়। বোধহয় প্রীতমের এই বোনটিকে তারই বিয়ে করা উচিত ছিল নৈতিক দিক দিয়ে। যা হোক, বধূ, মহৎ বধূ তো করছে। বধূর মা, ভাই, বোন সব কোন্নগর আর অন্যান্য জায়গা থেকে এসেছে। তাদের সঙ্গে গল্প গুজব করে অনেকটা সময় কাটালো দীপনাথ। বধূ নিজের পরিবারের সবাইকে ডেকে হেঁকে শুনিয়ে দিল, আমরা ইঞ্জিনিয়ার হয়ে যা চাকরি করছি, দীপুদা তার চেয়ে বড় চাকরি করে, আমেরিকা যাচ্ছে জানো। খুবই নির্ঝঞ্ঝাটে বিয়েটা হয়ে গেল ছবির। শ্বশুরবাড়ি রওনা হওয়ার সময় শুধু কাঁদতে কাঁদতে বেহের পাগলের মতো আচরণ করল কিছুক্ষণ ছবি। দুবার অজ্ঞান হয়ে গেল, কেবল বিলাপ করে। আমার দাদা কোথায় গেল, আমার মা বাবাকে কে দেখবে। বিলু 20 দিনের ছুটি নিয়ে এসেছে। দীপনাথের থাকার উপায় নেই। বৌভাতের পরদিন ফেরার প্লেনে বসে জানালা দিয়ে পাহাড়ের দিকে ত্রিশীতের মতো চেয়ে থেকে সে ভাবল, প্রীতমের পর্ব কি শেষ হয়ে গেল তবে? আর কি প্রীতমের জন্য আমার কোনো দায় থাকলো না, শুধু ঈষদুষ্ণ কিছু স্মৃতি ছাড়া? কোথায় গেলি? এই দীর্ঘশ্বাস আর একবার বুক ভেঙে বেরিয়ে এলো ঠিক 1 মাস পর, যখন রাত্রে কলকাতা বোম্বাই ফ্লাইটে আমেরিকার পথে পাড়ি দিল দীপনাথ। নিচে অন্ধকার ভারতবর্ষ, বিশাল এবং বিপুল। এই দেশের সীমা আগে কখনো ডিঙোয়নি দীপনাথ, এখন ডিঙোতে চলেছে। এই দেশকে সে কখনো আপন বলে ভাবতে পারেনি। এখানে তার কোনো পিছুটান নেই। তবু বুকের মধ্যে এক একটা পাক দেয় মাঝে মাঝে। কি ফেলে যাচ্ছে সে? কাকে রেখে যাচ্ছে? ছেলেবেলা থেকে সে পিসির কাছে মানুষ, নিজের মা বাপকে ভালো করে চেনেনি। ভাই বোনের সঙ্গে সেরকম সম্পর্ক গড়ে ওঠেনি, না ছিল গভীর কোনো অবিচ্ছেদ্য ভালোবাসা। মণিদীপা, তাকে সে নতুন করে কি সম্প্রদান করে আসেনি বোস সাহেবের হাতে? অনেক হিসেব কষল দীপনাথ। না, কেউ নেই, যার জন্য আবার তার এই দেশে ফিরে আসতে হবে। তবে কেনই বুকের মধ্যে অকারণ উথাল পাথাল? পূব থেকে পশ্চিম প্রান্তে পাড়ি দিতে দিতে অন্ধকার ভারতবর্ষের দিকে চেয়েছিল দীপনাথ। দক্ষিণে সমুদ্র, পশ্চিমে সমুদ্র, উত্তরে সেই হিম পাহাড়ের ঢেউ, মাঝখানে মোটা হয়ে সরু হয়ে আসা এক দেশ। এ দেশ তো তার নয়। সে যেখানেই বীজ বপন করবে সেখানেই বৃক্ষের উৎপত্তি দেখবে। তবে সব মানুষই এক অসমাপ্ত কাহিনী। কোনো মানুষই তার জীবনের সব ঘটনা, সব কাজ শেষ করে যায় না তো। তার নিজের জীবন এখনো অনেকখানি বাকি, অনেকখানি বাকি ছিল প্রীতমেরও। ওই নিচে অন্ধকার ভূখণ্ডে আরও কত কাহিনী রচিত হচ্ছে, যার সবটুকু শেষ হওয়ার নয়। জীবনের অনেকটা বাকি থাকতে থাকতেই অনেক খেলার মাঠ ছেড়ে চলে যাবে, দেনা পাওনার হিসেব মিলবে না। এই খেলার একজন খেলুড়ই তো সে, কারোর জন্যই তার দুঃখ করার কিছু নেই। তবু বুকের মধ্যে মৃদু ঢেউ দোল দিচ্ছে, ঘা মারছে, বলছে কপাট খোলো। উত্তরে এই অন্ধকারে কিছুই দেখা যায় না, পাহাড়ও বহু বহু দূর। তবুও দীপনাথ টের পায় স্বদেশ নয়, শেষ পর্যন্ত এক মহাপর্বতই কোল পেতে বসে থাকবে তার জন্য। যেদিন তার কোলে যাবে দীপনাথ, সেই দিন পরম পিতার মতো সেই পাহাড় নিজের তুষার স্তূপের পরতে পরতে দীপনাথকে মিশিয়ে নেবে আদরে সোহাগে। দুঃখ, দৈন্য, দুর্দশা, অপমান
স্মৃতিভার থেকে শীতল মুক্তি। কাগজের ন্যাপকিনটা হাতে ধরা ছিল দীপনাথের। সন্তর্পণে সেইটা তুলে দু চোখের কোল মুছে নিল।